ফ্রেশ কথা, সত্য কথা বলবো, তাতে আর সরকারি হোক আর পাবলিক হোক আমি ওর কথা শুনবো না। আচ্ছা, ওই ছুটকিগুলো চলে গেল, দালালরা বেঁচে গেল, সব কিছু করে টোরে এখন এই যে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের বাড়ি, তার বাড়িটার আজকে যে অবস্থা দেখেন, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কোনো পরিচর্যা নাই। আমরা তো অবহেলিত। বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ আমার বন্ধু ছিলেন, বা আমার বাল্য বন্ধু ছিল। রাস্তাঘাট করুন করুণ অবস্থা। করুন। বন্ধুরা, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের স্মৃতি কিন্তু শুধু বইয়ের পাতাই অবশিষ্ট আছে। আমি বীরশ্রেষ্ঠ লেন্সনায়ক মুন্সি আব্দুল রৌফের বোন জোহরা বেগম। আমরা 3 ভাই বোন। তা বাবা, আমরা খুব কষ্টে মানুষ হয়েছি, খুব দুঃখ নিয়েই আমরা দুনিয়ার পাঠিয়েছিলাম। চাকরিতে বাড়ি আসলি কত কিছু জানিছে সব গ্রামের মানুষের জন্য। পাকিস্তানে গেছিলেন ট্রেনিং করার জন্য, উচ্চ ট্রেনিং। তখন কি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ হইতো? ওই চিঠি, তখন তো ফোন ছিল না, ফোন টোন চিঠির টেলিগ্রাম মাধ্যমে ছিল, যোগাযোগ হইতো। ওই চিঠির মাধ্যমে। তাছাড়া ছবি আছে? না, ছবি টবি সব ফেলে দিয়েছিল, গাড়ি থুইছিল তো। হ্যাঁ। আর সে তো বলেই দিয়েছে, হ্যাঁ। সে তো যে জিয়াউর রহমানের তো বলেই দিয়েছে। জিয়াউর রহমান বলেছে হুম। যে রৌফ সাহেব এখন উঠো। তো এই লাইটটা এই কিছুদিন হলো চুরি করে নিয়ে গেছে। চোরেও আবার ওই লাইটও চুরি করছে। আর বারান্দায় খুলে নিয়ে যায়। এই একজন ব্যক্তি যার ব্যবহৃত কোনো জিনিসপত্রই পেলাম না, সর্বশেষ এসে 2টা প্লেট এবং একটা বাটি। বন্ধুরা, এই বিজয়ের মাসে আমি আর ভাতিজা এমন একজনের বাড়িতে যাব যিনি কিনা 1971 সালের যুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবন উৎসর্গ করে তার সহযোদ্ধা 150 জনকে বাঁচিয়ে গিয়েছিলেন। তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব। তার বাড়িতে যাব, তার বাড়ির পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরব। বিজয়ের মাস, যাদের জীবনের বিনিময়ে এসেছে বিজয়, আমরা পেয়েছি স্বাধীনতা, তাদের মধ্যে একজন হলেন বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রব, যার কথা এতদিন বই পুস্তকে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সেই মানুষটির বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, কাটিয়েছেন শৈশব। তার বসতভিটা ঘুরে ঘুরে দেখব, দেখাবো আপনাদেরকে। বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রফের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়, তবে পূর্বে বোয়ালমারী উপজেলার অন্তর্গত ছিল। তার গ্রামের নাম ছিল সালামতপুর, যা বর্তমান তার নাম অনুসারে রপনগর করা হয়েছে। আমরা রাজবাড়ী থেকে গ্রামের একটি রাস্তা ধরে যাচ্ছি ফরিদপুরের মধুখালী উপজেলা। রাস্তাটি তেমন ভালো না, সারা রাস্তা জুড়েই ভাঙ্গাচোরা আর খালখন্দ, তাতে আবার বৃষ্টির পানি জমে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বেশ কিছুক্ষণ গ্রামীণ ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলার পর আমরা এসে পৌঁছালাম মধুখালী বাজার। বাজারের ভেতরের রাস্তাও তেমন ভালো না। এই বাজারটি বেশ বড়, কাঁচামাল ক্রয় বিক্রয়ের জন্য এই বাজারের বেশ নাম রয়েছে। বাজারের ভেতরের রাস্তা দিয়ে আমরা উঠলাম মহাসড়কে। এটি ফরিদপুর যশোর মহাসড়ক। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে কামারখালী বাজার, সেখান থেকে রপনগর বেশি দূরে নয়। মহাসড়ক ধরে বেশ কিছুক্ষণ চলার পর আমরা এসে পৌঁছালাম কামারখালী বাজারে। এখান থেকে রপনগরের রাস্তা খুঁজে যেতে হবে বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রফের বাড়ি। কামারখালী থেকে কোন পথে যাব রপনগর জেনে বাজারের ভেতর দিয়ে আবার যাত্রা শুরু করলাম। বাজার বেশ ব্যস্ত, বিভিন্ন রকমের দোকান বসেছে রাস্তার দুপাশে। সালামতপুর কোন দিকে? বাজার শেষ হওয়ার সাথে সাথে পাকা রাস্তাও শেষ হয়ে গেল। আমরা এসে পৌঁছালাম নদীর পার ঘেঁষে চলা ভাঙ্গাচোরা ইটের রাস্তায়।
এই নদীর নাম মধুমতি। এখন শুষ্ক মৌসুম, এজন্য নদীর পানি অনেক কম, স্রোত নেই বললেই চলে। তবে বর্ষার সময় দোকুল উপচে নদী অববাহিকায় বন্যা হয়। নদী যে বর্ষাকালে খরস্রোতা হয় তার চিত্র রাস্তার পাশে থাকা ভাঙ্গন রোধের জন্য ব্যবহৃত জিও ব্যাগ দেখলেই বোঝা যায়। নদীর পার ঘেঁষেই গ্রাম, মাঝে মাঝে চোখে পড়ছে নদীতে গ্রামের মানুষ দল বেঁধে গোসল করছে সেই দৃশ্য। ছায়া সুশীতল অনিন্দ সুন্দর একটি গ্রাম রফনগর। এতই সুন্দর একটি গ্রাম যা বর্ণনা করে শেষ করতে পারবো না। মধুমতি নদীর তীরে গড়ে ওঠা এই মায়াবী গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সী আব্দুর রব। তিনি ছোটবেলায় এই নদীর পাড়ে খেলাধুলা করতেন, সাঁতার কাটতেন এই নদীর পানিতেই। আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এখন রাস্তা আরও বেশি খারাপ, প্রায় চলাচলের অনুপযোগী। বীরশ্রেষ্ঠের বাড়িতে যাওয়ার কোনো নির্দেশিকা না থাকায় আমাদের একটু কষ্টই হচ্ছিল বাড়িটি খুঁজে পাওয়া। এরপরও আমরা পথচারীদের কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম। এ অঞ্চলের মানুষ মুন্সী আব্দুর রফের বাড়িকে বলেন বীরশ্রেষ্ঠের বাড়ি। তাকে আমরা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়ি যাব। বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঠিকানা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়ি। বাড়ির সামনে এসে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম বাড়িটির এমন অবস্থা দেখে। বাড়িটি দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না এটা স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়ি। পরে বাড়ির সামনে লেখা দেখলাম শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ, মৃত্যু 1971। বন্ধুরা, আমরা চলে এসেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়ির সামনে। সে বাড়িটি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বাড়ির সম্পর্কে আমরা যা জানতে পারবো আপনাদেরকে জানাবো। এই সেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায়, ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে আছে। অবশ্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের নামে একটা জাদুঘর করা হয়েছে, সেটা ওই সামনে আমরা আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো। বাড়িটা একদম জরাজীর্ণ, কেউ থাকে না, ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে। আর এই পাশে বাথরুম আছে, ওয়াশরুম এই বাড়িটার। একটু কাছে নিয়ে দেখাই। আগের দিনে আসলে বাড়ি থেকে একটু দূরেই বাথরুমগুলো থাকতো। বাড়িটি জরাজীর্ণ অবস্থায় দেখে মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে দেখার মতো কোনো কিছুই নেই, শুধু এই ভবনটি ছাড়া। ঘর কিন্তু বেশি বড় না, 2 রুমের একটা ঘর। ঘরের মধ্যে হয়তোবা এলাকাবাসী 2-1টা বস্তা পাতা পুতা সহ রাখছেন। ছোট্ট জানালা। এই ঘরটা জানতে পারছি যে পরবর্তীতে করা হয়েছে। ওনার আমলের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো ছিল কুড়ে ঘর বা খড়ের ঘর। বন্ধুরা, জানলে অবাক হবেন যে আমি এখন যেই বাড়ির উপর দিয়ে হাঁটছি সেই বাড়িতেই একসময় আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ খেলা করতেন, হেঁটে বেড়াতেন। এই বাড়ির ঘরেই কিন্তু তিনি থাকতেন। ঘরটি 2 রুম বিশিষ্ট। এর সামনের দিকে একটি বারান্দা আছে এবং পিছনের দিকেও একটি বারান্দা ছিল।
যার ছাদ এখন নেই এবং পেছনে বারান্দার সাথে এই অংশ দেখে মনে হচ্ছে এটা রান্নাঘর ছিল। বাড়ি ঘুরে দেখতে দেখতে একজন বয়স্ক ব্যক্তির সাথে পরিচয় হলো। নাম মজিবুর রহমান মন্টু মিয়া। তিনি এই গ্রামেরই একজন বাসিন্দা এবং আমাদেরকে জানালেন তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাল্যবন্ধু ছিলেন। চলুন তার কাছ থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের শৈশবের কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতান জান্নাতান জান্নাতান ফিরদাউস নুজুলা। কাকা, আমরা তো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়ি আসলাম, তার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আমি মুজিবুর রহমান মন্টু মিয়া, হ্যাঁ। সালামতপুর গ্রাম, রৌপনগর। মুন্সী আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ আমার বন্ধু ছিলেন বা আমার বাল্য বন্ধু ছিল। তার সঙ্গে খেলাধুলা করেছি, অনেক কিছু করেছি, নদী সাঁতার দিছি, তারপরে ধাডুডু খেলেছি, বল খেলেছি, সমস্ত কিছু। সে খুব ভালো খেলতো, কিন্তু কথা কি সে খুব শক্তিশালী ছিল। আচ্ছা, সে কাউকে ভয় করতো না, কিন্তু সে ভয় না করলে কী হয়, তার কিন্তু নীতি খুব ভালো ছিল, তার ইমানটা ভালো ছিল, সে সত্যবাদী ছিল আমি জানি। কিন্তু কথা কি সে কোনো দিন মিথ্যা কথা যে বলছে যে এ কাজ করে করবানে বা করে দেবানে দেশে, কিন্তু কথা কি তার কথা ভুল হয় নাই। সে চিটাগাং যখন চলে যায় তখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। তারপরে আর আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। বন্ধুরা, এখানে আসার পর জানতে পারলাম এই ঘরটি মুন্সী আব্দুর রফ শহীদ হওয়ার পর তার পরিবারের জন্য সরকারিভাবে নির্মাণ করে দেওয়া হয়েছিল। তবে বসবাসের অনুপযোগী হয়ে যাওয়াতে এখন এখানে কেউ থাকে না। আচ্ছা কাকা, এই যে ওনার যে বাড়িটা, এই বাড়িটা কি ওনার হাত দিয়ে, মানে ওনার অর্থে বাড়িটা তৈরি করা হয়েছিল নাকি ওনার পরিবারের সদস্যরা পরবর্তীতে তৈরি করছে? এও তো আবার মেলা কথা। রৌফির ঐতিহ্যে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। হ্যাঁ এই বিল্ডিংটা যে ইট সুরকি আইছিল সেও চুরি হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ কথা, সত্য কথা বলবো, তাতে আর সরকারি হোক আর পাবলিক হোক আমি ওর কথা শুনবো না। আচ্ছা। ওই ছুটকিগুলো চলে গেল, দালালরা বেঁচে গেল, সব কিছু করে টোরে এখন এই যে জরা জীর্ণ হয়ে পড়ে আছে। এতে কেউ আসেও না, যায়ও না। হ্যাঁ, বানা দেন দেয় না, এর কতটা খরিদ্দার হয়, মানে 175টা খরিদ্দার হয়ে যাবে না তখন। হ্যাঁ, আমার বিশ্বাসটা, আমরা বিশ্বাস টানতাম, সেই বিশ্বাসটা আছে, কিন্তু তার দ্বারাই কোনো কাজ, তাগের দ্বারাই কোনো কাজ হচ্ছে না। সরকার যতটুকু দিচ্ছেন ওইটুক দ্বারাই আমাদের কাজ হচ্ছে। বাড়িটির এমন দশা দেখে যে কারো মন খারাপ হয়ে যাবে, যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীনতা। আজ তার বসতভিটার এই অবস্থা দেখে কাঁদবে যে কেউ। কাকা, এই বাড়িটা তাহলে পরবর্তীতে করা হয়েছে? পরবর্তী কি ফার্স্টেই তো এই বাড়িটা করছে, এই মানে ওনার মৃত্যুর পরে আর কি, এই যুদ্ধের পরে? হ্যাঁ, ওনার মৃত্যুর তো পরেই, ওনার মৃত্যুর পরে আবার অনেক কাহিনী আছে। হ্যাঁ ওনার মৃত্যুর সময়, হ্যাঁ মৃত্যুর পরে হ্যাঁ এখানে একটা ফাংশন হতো, হ্যাঁ। সরকার গরু দিত হ্যাঁ ফাংশন করার জন্যে, হাঁটা হতো, হ্যাঁ অনেক কিছু এই জায়গা জাঁকজমক হতো। হ্যাঁ। কিন্তু সে গরু ব্যান্ড করে দিয়েছে সরকার, গরু দেয় না, কোনো কিছুই না। বন্ধুরা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ি জলপথে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যুদ্ধে শহীদ হওয়ার পর তাকে রাঙামাটির নানিয়ারচরে সমাধিস্থ করা হয়। এখানে তার কোনো স্মৃতিস্তম্ভ নেই। শ্রেষ্ঠ আব্দুর রৌফের সম্বন্ধে কী বলবো, তার ঐতিহ্যে হ্যাঁ। আমরা কিছুই পাই নাই। আর আমাদের সালামতপুর রূপনগর গ্রাম, এটা আমাদের সরকার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সরকার যে করে দিয়েছেন, হ্যাঁ। রৌফ সাহেবের যে ঐতিহ্য একটা, হ্যাঁ, সে ঐতিহ্য সম্বন্ধে রাস্তাঘাট করুন,
করুণ অবস্থা। করুন, আচ্ছা পথঘাট করুন, আচ্ছা তাছাড়া এমন কোনো শনাক্ত নাই যে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের দ্বারা এই কাজটা হয়েছে, এই কাজ হয়েছে, সেই কাজটার নাম আমরা করি। সুতরাং আমরা তো অবহেলিত। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের নামে সারা দেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে। পিলখানায় আছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ, চট্টগ্রাম রাঙামাটি সড়ক, সাতছড়িতে একটি স্মৃতিস্তম্ভ, মানিকছড়ি মুসলিমপাড়া, মহলছড়ি খাগড়াছড়িতে তার নামে আছে একটি করে উচ্চ বিদ্যালয়। এছাড়াও সিলেটে একটি স্টেডিয়াম এবং ফরিদপুরে আছে একটি কলেজ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের সরকার থেকে একটা জাদুঘর করে দেওয়া হয়েছে, ওই সামনে দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, জাদুঘর করা হয়েছে। সে টাকা জাদুঘর। আমরা করে দেওয়া হয়েছে, মানে আমরা চান্দা দিয়ে সে টাকা জমি জমা সবই দিয়ে করেছি। আপনারাই করছেন? হ্যাঁ আমরা করেছি। সরকার থেকে কোনো কিছু আসে সরকার নাই? তো দিচ্ছে অনুদান, মানে দেওয়া সরকারের আর আপনাদের উদ্যোগে হ্যাঁ, এটা হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। ওই ডিসি সাহেবের ইসি, তারপর আপনার জমি দেন, জমি না দিলে দেবেন, জমি দেবো, কতটুকু দেবেন বলে আমরা কামাখালীরা 10% দিচ্ছি, আপনারা কত দেবেন বলে আমরা আর কত দেবো, ওটা আমরা চলেন দেখেন। এই জায়গায় দেখালাম হইল না, তারপরে আর এক মাঠ ওই ওই মাঠ দেখালাম হইল না, ওরা ওই পাশে নিয়ে গেলাম হইল না, তারপর ওই সাইডে দেখালাম বললাম হ্যাঁ এইটা হবে, এইটা হলে পরে এইটা জমি দেন, কতটুকু জমি দেবেন আপনার বলে আমি 1 একর দেবো। 1 একর পারবেন বলে হ্যাঁ পারবো, সে 1 একর দিচ্ছে। গ্রামবাসী মিলে সবাই মিলে 1 একর জমি 1 দিয়েছেন? একর দেবো আমরা, সকল মিলে দিতে পারেন যে আমাকে তা এই ক্ষেত্রে আমাকে সব দিই, আমরা 1 একর দিচ্ছি। 1 একর জমির উপরে জাদুঘর তৈরি করা হয়েছে। ডিসি সাহেব তৈরি করছেন? ডিসি সাহেব, মানে তার হ্যাঁ, হ্যাঁ, তত্ত্বাবধানে? ডিসি সাহেব তার তত্ত্বাবধানে তো আমরাই থাকি। বন্ধুরা, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের স্মৃতি কিন্তু শুধু বইয়ের পাতাই অবশিষ্ট আছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের বাড়ি, তার বাড়িটার আজকে যে অবস্থা দেখেন, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কোনো পরিচর্যা নাই। অবশ্য পাশে একটা জাদুঘর করা হয়েছে, আমরা সেই জাদুঘরে যাব, দেখব সেখানে কি কি আছে। তবে এই বাড়িটার যত্ন নেওয়ার দরকার ছিল, এই বাড়িটার পর্যবেক্ষণের দরকার ছিল, এই বাড়িটার সংরক্ষণের দরকার ছিল। বন্ধুরা, এখন আমরা যাব বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে। মুন্সি আব্দুর রফের বাড়ির পাশেই তার স্মৃতিতে নির্মাণ করা হয়েছে গ্রন্থাগার ও জাদুঘরটি। চলুন দেখি সেখানে তার ব্যবহৃত কোনো জিনিসপত্র বা তার স্মৃতি বিজড়িত কি কি আছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের স্মৃতিতে এই গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করা হয়েছে। জায়গাটা বেশ পরিপাটি, ভেতরে ঢুকতেই চোখে পড়বে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। চারপাশে অসংখ্য ফুলের গাছ, গাছে গাছে ফুটেছে ফুল, সেই ফুলের গন্ধে এসেছে প্রজাপতি আর ভ্রমর। এখানে এসে পরিচয় হলো এখানকার কেয়ারটেকার রিপন মোল্লার সাথে, যিনি এখানকার দেখাশোনার দায়িত্ব পালন করেন। তিনিই আমাদের ঘুরে দেখাবেন এই জাদুঘরটি। আমি মোহাম্মদ বিপুল মোল্লা, কেয়ারটেকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থঘর। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, কোনো টিকিট লাগে না, দর্শনার্থীর জন্য ফ্রি। জাদুঘরের সামনে একটা আঙ্গিনা, আর আঙ্গিনার মাঝে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। সারা আঙ্গিনা জুড়ে ফুল গাছ, মাঝে মাঝে রয়েছে বসার বেঞ্চ। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ছুটে আসেন জাদুঘর দেখার জন্য। এখানে একটি ছোট পুকুরও আছে, আর তাতে শান বাঁধানো একটি ঘাটও আছে, এবং ভবনের দুপাশে আছে আরও 2টি ভাস্কর্য। বন্ধুরা, একটা বিষয়, এখানে আসলে কোনো টিকিটের ব্যবস্থা করা হয় নাই, একদমই ফ্রি ঘুরতে পারবেন। আর যে কোনো ছুটির দিনে চাইলেই কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের বাড়ি এবং এই স্মৃতি জাদুঘর থেকে।
জুতা এই জায়গায় খুলে রেখে যাবো না? জাদুঘরের বারান্দায় তার একটি ছবি আছে এবং সেখানে তার নাম এবং জন্মের তারিখ ও শহীদ হওয়ার তারিখও দেওয়া আছে। বন্ধুরা, এই জাদুঘরের ঢোকার প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের যে ছবি মোজাইক পাথর দিয়ে সুন্দর করে বিশাল করে এখানে বানানো হয়েছে। জাদুঘরে বেশ কয়েকটি কক্ষ আছে, এর মধ্যে একটি গ্রন্থাগার। গ্রন্থাগারের ভেতরে দর্শনার্থীদের বসে বই পড়ার জন্য রয়েছে বেশ কয়েকটি চেয়ার টেবিল। দর্শনার্থীরা এসে এখানে বসে বই পড়েন। জাদুঘরে আরও আছে কয়েকটি আলমারি, যার তাক জুড়ে সাজানো রয়েছে মুক্তিযোদ্ধা বিষয় রচিত বিভিন্ন বই। এখানে বিভিন্ন ধরনের বই আছে, সব বই মুক্তিযুদ্ধ রিলেটেড। সব এখানে অসংখ্য বই থাকলেও বীরশ্রেষ্ঠের স্মৃতিময় ব্যবহৃত তেমন কিছুই নেই। রিপন ভাই আরেকটি আলমারি খুলে আমাদেরকে দেখালেন বীরশ্রেষ্ঠের ব্যবহৃত দুটি প্লেট এবং একটি বাটি। আর এখানে সংরক্ষিত আছে বীরশ্রেষ্ঠের মায়ের একটি ছবি। এছাড়া তার ব্যবহৃত আর কোনো কিছুই নেই। বন্ধুরা, আসলে ওনার বাড়িতে গেছি, ওনার ব্যবহৃত কোনো কিছু পাই নাই, তারপরে ওনার পরিবারের কাউকে পাই নাই, কিন্তু এখানে এসে দেখলাম যে ওনার ব্যবহৃত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ব্যবহার্য জিনিসপত্র ওনার হাতের খুবই অল্প সংখ্যক। বিভিন্ন জাদুঘরে গেলে, অনেকের জাদুঘরে গেলে কিন্তু অনেকের পরিবারের ব্যবহারের অনেক কিছু পাওয়া যায়। এই একজন ব্যক্তি যার ব্যবহৃত কোনো জিনিসপত্রই পেলাম না, সর্বশেষ এসে দুইটা প্লেট এবং একটা বাটি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মায়ের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি দেখা করেছেন। বন্ধুরা, বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ আছেন, তার মধ্যে একজন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। ওনার যে বাড়ি, একদম পৈতৃক নিবাস যেখানে, সেই বাড়িতে গেলাম, সেই বাড়ির ভিডিও আপনাদেরকে দেখালাম। ওনার নামে একটা স্মৃতি জাদুঘর করা হয়েছে, সেই জাদুঘর আপনাদেরকে দেখালাম। জাদুঘরের কি কি আছে, কি কি কখন আসলে দেখতে পাবেন, সব কিছু আপনাদেরকে জানালাম। কিন্তু একটা বিষয় আপনাদেরকে দেখাতে পারলাম না, সেটা হচ্ছে ওনার সমাধিস্থল। সেই সমাধিস্থল যদি দেখাতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে রাঙামাটির নানিয়াচরের একটা জায়গা আছে, সেখানে নানিয়াচর নামে একটা জায়গা, সেই জায়গায় ওনার সমাধিস্থল আছে। আমরা সেখানে যাব, যদি কখনো সময় হয় আপনাদের মাঝে তুলে ধরবো। জাদুঘর ঘুরতে ঘুরতে আমরা জানতে পারলাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বোন জোহরা বেগমের কথা। চলুন বীরশ্রেষ্ঠের বোনের সাথে কথা বলি। আমি বীরশ্রেষ্ঠ লেসনায়ক মুন্সি আব্দুল রউফের বোন জোহরা বেগম। আমরা 3 ভাই বোন। আমাদের সময় গেছে খুব খারাপ, খুব খারাপ। বাবা ছিলেন না, বাবার নাম মেহেদি হাসান। উনি মসজিদে ইমামতি করতেন, কোনো রকমের টুকটাক চলতেন। বাবা মরে গেলে অসহায় হয়ে গেছিলাম। তা তখন আমার এক চাচা, ছোটো চাচা, ওনার নিয়ে 15 বছরের সময় ইপিআরে ভর্তি করে। 16 বছরে সে জয়েন করলে তার চাকরি হয়ে গেল। সেই ভাই এসেই আমরা নির্ভর করেছিলাম। আল্লাহ সে নির্ভর আমাকে মানালো না। আমরা কষ্টের ভিতরেই মানুষ হয়েছি। চাকরিতে বাড়ি আসলি কত কিছু জানিছে, সব গ্রামের মানুষের জন্য সবার দিয়ে দিয়েছে। আর তার মতন হ্যাঁ দিয়ে দিয়েছে। আর আশা দেখলি এই রোগ বাড়িয়েছে। মানুষ মাঠে থাক, ঘাটে থাক, যেখানেই থাক, সব উঠে চলে আসে। তা বাবা, আমরা খুব কষ্টে মানুষ হয়েছি, খুব দুঃখ নিয়েই আমরা দুনিয়ার পাঠিয়েছিলাম। আমরা সুখ করতে পারি নাই। মার গর্ভেতেই পড়েছি আমরা কষ্টর ভাগি নিয়ে। আমরা 2 বোন, 1 ভাই। আমার নাম জোহরা বেগম, আর ছোট বোনের নাম হাজিরা বেগম, তার বাড়ি চাঙ্গুরা।
মুন্সি আব্দুর রব 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে, বর্তমান নাম রফনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি মেহেদি হাসান ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা মুকিদুন্নেছা। তার ডাকনাম ছিল রব। তার 2 বোনের নাম ছিল জোহরা এবং হাজেরা। 8ম শ্রেণীতে লেখাপড়া ছেড়ে দিয়ে 1963 সালের 8ই মে আব্দুর রব যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। পাকিস্তানে গেছিলেন ট্রেনিং করার জন্য, উচ্চ ট্রেনিং। তখন কি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ হইতো? সেখানে লোক যাইত। আমার চাচা যুদ্ধের আগে যাইয়ে হ্যাঁ। ওই জায়গায় বেড়াই আসছে, তার দেখেও আসছে, সে কিছু টাকাও দিছে। না, আপনাদের সাথে চিঠির মাধ্যমে ওইখান থেকে নাকি এমনি ফোন? ওই চিঠি, তখন তো ফোন ছিল না, ফোন টোন চিঠির টেলিগ্রাম মাধ্যমে ছিল, যোগাযোগ হইতো। ওই চিঠির মাধ্যমে, তাছাড়া কোনো রকমের যোগাযোগ হতো না। আর যখন যুদ্ধে বেজে গেল তখন তার খবরও নাই। আমার চাচা আসলেন মাঘ মাসে, ফাল্গুন মাসে হলো যুদ্ধ আরম্ভ হলো। আমার ভাইয়ের আসার কথা, ছুটি হবে, সেই ভাইয়ের ছুটি হয়নি। ছুটি হয় নাই না? না, আপনার ভাইয়ের শেষ চিঠি আপনারা, মানে আপনার কি মনে আছে যে শেষ চিঠি পাইছেন? না, অতদিনকের কথা মনে থাকে নাকি? মনে থাকে না? না, মনে থাকে না, খালি ওই ভাইয়ের চেহারাটাই মুখে আসছে। আপনার ছবি টবি আছে? না, ছবি টবি সব ফেলে দিয়েছিল, গাড়িয়ে থুইছিল তো। এই হানাদার পাকসিনারা হ্যাঁ। পাকসিনারা অত্যাচার করতে লাগলো। আমরা তো দেশেই ছিলাম না, কোথায় যাইয়ে পড়লাইছিলাম আল্লাহ জানে। বীরশ্রেষ্ঠের বোন জানালেন মুন্সি আব্দুর রফের শৈশব কৈশোরের বিভিন্ন স্মৃতি এবং তাদের কষ্টে কাটানো সময়গুলোর কথা। যুদ্ধের সময় তাদের ঘরবাড়ি ফেলে রেখে পালিয়ে বেড়াতে হতো। তার ভাই যে শহীদ হয়েছেন এই খবরটিও তারা জানতো না। প্রায় 3 মাস পর জানতে পারেন তাদের ভাই শহীদ হয়েছেন। আসলে সে বীর ছিল ঠিকই, লোকও খুব ভালো ছিল, খুব ভদ্র ছিল। না, ভালো লোক না হলে তো ধরেন যে তিনি দেশ সেনা সৈনিকের মানে জীবন বাঁচায় নিজের জীবনটা তিনি উৎসর্গ করে দিতে পারতেন না। সে তো বলেই দিয়েছে, হ্যাঁ। সে তো যে জিয়াউর রহমানের তো বলেই দিয়েছে। জিয়াউর রহমান বলেছে হুম। যে রৌফ সাহেব এখনো উঠো, আমাদের হয়ে গেছে, তাহলে তোমরা সরে আমি যাবো না। আমার মা বোনের উপর অত্যাচার হচ্ছে, আমি দেশ স্বাধীন করেই সরব। মুন্সি আব্দুর রফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। তারপরে 3 মাস পরে আমরা এক সাংবাদিক খবর নিয়ে আসল যে রাঙামাটি বুড়ির ঘাট দ্বীপের উপরে তার কবর। নানিয়াসর উনি যে শহীদ হয়েছিল আপনারা জানতেন না? না, 3 মাস পরে আপনারা জানতে পারতেন? আমরা জানতে পারলাম। আমরা তো মনে করতে যে বাইকে আসবে না, 3 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, আর কোনো খবর টবর নেই। তারপর আমার এক মামা সাংবাদিক, ইংলিশ সাংবাদিক, সেই এ খবরগুলো এনে দিল। তা আল্লাহ রৌপির ভিটেও সলক দেবে, তবু বাতি রাখি দিই, মিটার রেখেই দিছি আমি। হ্যাঁ, দেখলাম মিটার আছে ওইখানে। হ্যাঁ, আমি মিটার রেখে দিছি, আমি লাইটও দেই তো। প্রতিদিন সন্ধ্যায় লাইট দেন। হ্যাঁ, তো এই লাইটটা এই কিছুদিন হলো চুরি করে নিয়ে গেছে। চোরেও আবার ওই লাইটও চুরি করছে? আমার বারান্দায় তো খুলে নিয়ে যায়। উনিশশো 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে মুন্সি আব্দুর রফ তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়ক হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহলছড়ি জলপথে দায়িত্বপ্রাপ্ত হন। এই জলপথ দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধের দায়িত্ব পড়ে তার কোম্পানির ওপর।
এপ্রিল পাকিস্তানি বাহিনীর 2 কোম্পানি সৈন্য মর্টার, মেশিনগান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটিকে বিধ্বস্ত করতে 7টি স্পিডবোট এবং 2টি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে। যুদ্ধের এই পর্যায়ে আব্দুর রব বুঝতে পারেন এভাবে চলতে থাকলে ঘাঁটির সকলকেই পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুবরণ করতে হবে। তিনি তখন কৌশলগত কারণে পশ্চাৎপসরণের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত সৈন্যদের জানানো হলে সৈন্যরা পিছু হটতে শুরু করে। এদিকে পাকিস্তানি বাহিনী তখন খুব কাছে চলে আসে, ফলে সকলে একযোগে পিছু হটতে থাকলে একসাথে সকলকেই মৃত্যুবরণ করতে হতে পারে ভেবে আব্দুর রব পিছু হটেননি। সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিতে নিজে পরিখায় দাঁড়িয়ে অনবরত গুলি করতে থাকেন পাকিস্তানি স্পিডবোটগুলোকে। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একা কৌশলে লড়াই করছিলেন তিনি তাদের 7টি স্পিডবোট একে একে ডুবিয়ে দিলে তারা তাদের 2টি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয়। লঞ্চ দুটো পিছু হটে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী এরপর লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে। মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা রফের একার পক্ষে সম্ভব ছিল না, তবু তিনি চেষ্টা চালিয়ে যান। হঠাৎ একটি মর্টারের গোলা তার বাংকারে এসে পড়ে এবং তিনি শহীদ হন, কিন্তু তার মৃত্যুর আগে সহযোগী যোদ্ধারা সবাই নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছিল। সেদিন আব্দুর রফের আত্মত্যাগে তার কোম্পানির প্রায় 150 জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পায়। শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের সমাধি পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে অবস্থিত। তার অপরিসীম বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সী আব্দুর রফকে অনারারি ল্যান্স নায়েক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করে। ঢাকা থেকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রফের বাড়ি যেতে চাইলে প্রথমে চলে যাবেন গাবতলী বাস স্ট্যান্ড। সেখান থেকে ফরিদপুর, খুলনা, যশোরগামী বাসে করে ফরিদপুর মধুখালী উপজেলার কামারখালী বাজারে নামবেন। কামারখালী বাজার থেকে রিক্সা ভ্যান বা ইজি বাইকে চড়ে আসবেন রফনগর। আর এই রফনগরেই অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়ি। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বীরশ্রেষ্ঠের বাড়ি সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সচিবালয় থেকে ভিজিট করে গেছে এবং তারা আশ্বাস দিয়েছেন বসতবাড়ি, রাস্তা এবং নদী ভাঙ্গন থেকে বীরশ্রেষ্ঠের ভিটা রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হবে। গ্রামবাসী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় আছে। আমরাও সেই আশা নিয়েই বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।